আরে ভাই, তৃণমূল কংগ্রেস আছে তার কারণ ভারতবর্ষ আছে। ভারতবর্ষ আছে বলে রাজনৈতিক দলগুলো আছে, ব্যবস্থা আছে। যদি পাকিস্তান হতো, রাজনৈতিক দল ভোটে অংশগ্রহণ করতে পারতো না। যদি সেটা ইসলামাবাদ, করাচি, লাহোরে করা উচিত। এবং সেখানে সিপিএম কি করতে পারবে? সিপিএমের মিছিল শুরু করার আগে এই কথাটাকে বলে তারপর এখানে মিছিল শুরু করা উচিত এবং ক্ষমা চাওয়া উচিত মানুষের কাছে। শান্তি মিছিল নয়, ক্ষমা মিছিল চাওয়া উচিত। যে এই যুদ্ধে একটা প্রথমে পার্টি স্ট্যান্ড ঠিকঠাক নিলেও বিগত ভারতবর্ষের প্রতিটা যুদ্ধের সময়, প্রতিটা ক্ষেত্রে, ভারত চীন যুদ্ধের সময় ইতিহাস সাক্ষী রয়েছে, ভারত ছাড়ো আন্দোলনের সময় ইতিহাস সাক্ষী রয়েছে, প্রতিটা ক্ষেত্রে কমিউনিস্ট পার্টি বা কমিউনিস্টদের কী ভূমিকা ছিল। ভুল মেসেজ দেওয়া, একটা মানুষকে বিভ্রান্ত করা এবং বারবার করে একটা সেন্সিটিভ সময়ে বারবার করে ভুল ডিসিশন নেওয়া, পরে ঐতিহাসিক ভুল বলা, এটা সিপিএমের একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। এবং এই যুদ্ধের থেকে শান্তি সবসময় শ্রেয়, এবং ভারত সেই শান্তির পক্ষেই লড়ছে। যুদ্ধের পক্ষে তো পাকিস্তান। দেশ সবার আগে, ধর্ম, বর্ণ, জাত, ব্যক্তি জীবন, ব্যক্তির আয়ু ক্ষণস্থায়ী। কিন্তু ভারতবর্ষের সভ্যতা, ভারতবর্ষের দেশ, ভারতবর্ষের মাটি, ভারতবর্ষের ইতিহাস, এটা হাজার বছর পেরিয়ে এসছে, আরও হাজার বছর থাকবে। কয়েক লক্ষ বছর পেরিয়ে এসছে, কয়েক লক্ষ বছর থাকবে। বলছে পাকিস্তানে যদি কোনো জঙ্গি ঘাঁটি থাকে, সারা পৃথিবী একজোট, সারা পৃথিবী জানে যে পাকিস্তানের ভূমিকা কি। নিজের মাকে ভালোবাসার মধ্যে কোনো অপরাধ নেই, কোনো অপরাধ নেই। নিজের মাকে ভালোবাসি এই কথা বলার মধ্যে যেমন কোনো অপরাধ থাকতে পারে না, কোনো ভুল থাকতে পারে না। নিজের মাতৃভূমিকে মায়ের মতো ভালোবাসি এ কথা বলার মধ্যে যেমন কোনো লজ্জা থাকতে পারে না, কোনো অপরাধ থাকতে পারে না, পৃথিবীতে কোথাও নেই। আমেরিকা এখনও পারেনি একজন মহিলাকে তার রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নিতে। ব্রিটেন এখনও পারেনি গণতন্ত্রের সবগুলো মানকে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে। ভারতবর্ষ নবীন প্রজাতন্ত্র, নবীন গণতন্ত্র। ভারতবর্ষ পেরেছে একজন দলিতকে রাষ্ট্রপতি হিসেবে মেনে নিতে। এবং পাকিস্তানের মধ্যেই এখন যে পরিস্থিতি রয়েছে, দুদিকের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি যে গোলা বর্ষণ হচ্ছে এবং সন্ধ্যা নামলে বিভিন্ন আন্তর্জাতিক সীমান্তবর্তী যে রাজ্যগুলি রয়েছে সেখানে সম্পূর্ণভাবে ব্ল্যাক আউট হচ্ছে, কারণ বারংবার ওপার থেকে এপারে মূলত ড্রোন হামলার চেষ্টা করা যায়, বিভিন্নভাবে হামলার চেষ্টা করে সেই প্রতিরক্ষা বা আঘাত কিভাবে আটকাতে হয় সেটার সমস্ত দিক থেকে সমস্ত ব্যবস্থা কিন্তু ভারত সরকার করে রেখেছে। এবং বিশেষ করে ভারত সরকার থেকে বেশি আর্মি সমস্তটাই তাদের কৃতিত্ব, যে তারা কিভাবে সেই জিনিসটাকে হ্যান্ডেল করছে। সেখানে দাঁড়িয়ে রাজ্যের মধ্যে আমরা দেখছি শান্তি মিছিল, কি সেখানে না যুদ্ধ চাই না, শান্তি চাই। যে সকল সাধারণ মানুষের বা যে 25 জনা যারা পর্যটক যারা প্রাণ হারিয়েছেন, তাদের বাড়ির লোক কি এটা কখনো মানবে যে তারা যুদ্ধ চায় না, শান্তি চায়? তারা তো চাইবে যে যে জঙ্গিরা তাদের বাড়ির প্রিয়জনদের হত্যা করেছে তাদের অনিয়াসে যেন তাদের যত দ্রুত সম্ভব তাদেরকে তাদের যে শাস্তি, সে শাস্তি যেন প্রদান করা হয়। তাহলে কেন রাজ্যের মধ্যে এই মিছিল হচ্ছে? তাহলে কোথাও কি যারা সেনারা সীমান্তে রয়েছে তাদের মনোবলকে কি সেই আঘাত দেওয়ার মতন না? আমি প্রথমে বলি যে কোনো পরিস্থিতিতে আমার মনে হয় যে যুদ্ধের থেকে শান্তি অধিকতর শ্রেয়। যুদ্ধ এবং শান্তির মধ্যে বিকল্প বাঁচতে বললে যে কোনো পরিস্থিতিতে যে কোনো রকমভাবে শান্তিই শ্রেয়। কিন্তু শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই তো ভারত লড়ছে। ভারত লড়ছে যাতে দক্ষিণ এশিয়ার এই মানচিত্র নতুন করে অশান্ত না হয়। ভারত লড়ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে। ভারত লড়ছে সন্ত্রাসবাদী হামলার মাধ্যমে যে অশান্তির সৃষ্টি করা হয়েছে তার বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। অর্থাৎ আমরা তো প্রথম দিকে রিটালিয়েশন করছি, আমরা তো নতুন করে অ্যাটাক করিনি। শান্তি মিছিল যদি কারো করার থাকে, নিঃসন্দেহে শুভ উদ্যোগ। শান্তির দাবিতে কেউ মিছিল করছে, আর যুদ্ধের দাবিতে কেউ মিছিল করছে। এর মধ্যে শান্তির দাবিতে মিছিলই অত্যন্ত একটা মঙ্গলজনক ছবি, কল্যাণকর ছবি। সেই মিছিল তো পাকিস্তানে করা উচিত, ইসলামাবাদে করা উচিত, লাহোরে করা উচিত, করাচিতে করা উচিত, আমার পাক অকুপাইড কাশ্মীরে করা উচিত। কিন্তু বাম দলগুলো বা সিপিএম যারা ওই ডাকটা দিচ্ছে, সিপিএম যদিও প্রথম দিকে একটা এবারের যুদ্ধ অন্তত ঠিকঠাক স্ট্যান্ড নিয়েছিল, আমি দেখেছিলাম পার্টি স্ট্যান্ড ওয়াইজ। কিন্তু পরবর্তীতে আমি জানি না কোনো বিদেশি অনুদানের লক্ষ্যে কিনা, বিদেশি কোনো ফান্ডিংয়ের সঙ্গে জড়িয়ে আছে কিনা, কোনো নাশকতামূলক চীনা কার্যকলাপ, দেশবিরোধী বা বৃহত্তর বিদেশি ষড়যন্ত্র, তার সঙ্গে কোনো যোগসাজশ কিনা। কিন্তু যে কোনো প্রভাবই হোক না কেন, পরবর্তীতে সেই পার্টি স্ট্যান্ড থেকে সিপিএম ক্রমশ সরতে আজকে ভারতের মধ্যে সেনাবাহিনীর মনোবলের বিরুদ্ধে। সেনাবাহিনীর মনোবল সিপিএম কমাতে পারবে এই সামর্থ্য সিপিএমের জামানত জব্দ হয়ে যাওয়ার কোনো দলের নেই। কিন্তু তারপরেও একটা ভুল মেসেজ দেওয়া, একটা মানুষকে বিভ্রান্ত করা এবং বারবার করে একটা সেন্সিটিভ সময়ে বারবার করে ভুল ডিসিশন নেওয়া, পরে ঐতিহাসিক ভুল বলা, এটা সিপিএমের একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে।
এবং এর বিরুদ্ধে দেশের জাতীয়তাবাদী লোক, জাতীয়তাবাদী মানুষ, তারা দল মত ধর্ম নির্বিশেষে রয়েছে, একজোট রয়েছে। ফলে আমি প্রথমে এটা বলছি যে এই সিপিএম, শুধু সিপিএম নয়, বৃহত্তর বামেদের সমস্ত দলগুলো, সমস্ত শরিক, সমস্ত ফ্রন্ট, তারা শান্তি মিছিল যদি করতে হয় একবার নয় 100 বার করা উচিত। আমি তো আজকে তোমাদের এখানে সাক্ষাৎকার শুরু করলাম এটা বলে যে যুদ্ধের থেকে শান্তি সবসময় শ্রেয়, এবং ভারত সেই শান্তির পক্ষেই লড়ছে। যুদ্ধের পক্ষে তো পাকিস্তান, তাই তো পাকিস্তান বারবার হামলা করেছে। ভারত কোনোদিন পাকিস্তানকে প্রথম হামলা করেছে সিপিএমের বিকাশ ভট্টাচার্য, মোহাম্মদ সেলিমরা বলতে পারবেন? জীবনে কখনো করেনি। পাকিস্তান বরাবর অ্যাটাক করেছে, আমরা রিটালিয়েট করেছি। অর্থাৎ শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা লড়ছি। সন্ত্রাসবাদের পক্ষে পাকিস্তান লড়ছে, অশান্তির পক্ষে পাকিস্তান লড়ে। ফলে শান্তি মিছিল যদি কোথাও করতে হয় সেটা ইসলামাবাদ, করাচি, লাহোরে করা উচিত। এবং সেখানে সিপিএম কি করতে পারবে? সিপিএমের মিছিল শুরু করার আগে এই কথাটাকে বলে তারপর এখানে মিছিল শুরু করা উচিত এবং ক্ষমা চাওয়া উচিত মানুষের কাছে। শান্তি মিছিল নয়, ক্ষমা মিছিল চাওয়া উচিত। যে এই যুদ্ধে একটা প্রথমে পার্টি স্ট্যান্ড ঠিকঠাক নিলেও বিগত ভারতবর্ষের প্রতিটা যুদ্ধের সময়, প্রতিটা ক্ষেত্রে, ভারত চীন যুদ্ধের সময় ইতিহাস সাক্ষী রয়েছে, ভারত ছাড়ো আন্দোলনের সময় ইতিহাস সাক্ষী রয়েছে, প্রতিটা ক্ষেত্রে কমিউনিস্ট পার্টি বা কমিউনিস্টদের কী ভূমিকা ছিল। ফলে ক্ষমা মিছিল ভারতে আর শান্তি মিছিল পাকিস্তানে, এটাই সিপিএমের আগামী কর্মসূচি হওয়া উচিত বলে আমি মনে করি, দেশের মানুষ মনে করে, বাংলার জাতীয়তাবাদী ছাত্র যুব তরুণরা মনে করে। তারপর সিপিএম কি করবে, সিপিএম সিট কত পাবে, ভোট কত পাবে, আসন কত পাবে, সমর্থন কত পাবে, সেটা নিশ্চিতভাবে আগামীর ইতিহাস বলবে, সেটা বলার সময় এখন নয়। কিন্তু আমি বারবার বলছি, শান্তি মিছিল যদি করতে হয় সেটা পাকিস্তানে করা উচিত। মোহাম্মদ সেলিম, শতরূপ ঘোষরা পাকিস্তানে শান্তি মিছিলের ডাক দেবেন কিনা, পাকিস্তানের সরকারকে, পাকিস্তানের সাধারণ মানুষকে, তাদেরকে আহ্বান করবেন কিনা শান্তি রক্ষার ক্ষেত্রে, এবং তাদের সেই আহ্বানে আদৌ সাড়া মিলবে কিনা, সেই দিকে আমরা সিপিএমের দিকে তাকিয়ে থাকতে পারি। ভারতের মধ্যে সিপিএমের কোনো প্রাসঙ্গিকতাও নেই, ওদের মিছিলেরও কোনো দরকার নেই। ইতিমধ্যে আমরা দেখলাম যে এই সংঘর্ষ প্রসঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি একটি কথা বলেছেন যে জঙ্গিদের বা জঙ্গি ঘাঁটি মারার ক্ষেত্রে ভারতের যে পদক্ষেপ আমরা জানি যে মঙ্গলবার মধ্যরাতে নেওয়া হচ্ছিল, সেক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে কথা বলে জঙ্গিদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। যে দেশ জঙ্গিদেরকে পুষছে সেই দেশের সঙ্গে কথা বলে জঙ্গিদের দমন করবে, এটা কি কোথাও সম্ভব? আসলে বিকাশবাবুর সমস্যা হচ্ছে যে বিকাশবাবু এই মুহূর্তে পার্টি সেক্রেটারি নন, রাজ্যসভার সাংসদ আছেন, কয়েকদিনের মধ্যে সেটা চলে যাবে, মানে মেয়াদ শেষ হয়ে যাবে। আইনজীবী, ভালো আইনজীবী কোর্ট চত্বরে থাকেন, রাজনৈতিক উচ্চাশা রয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ক্রমাগত মিডিয়ায় টিকে থাকার লড়াই, এবং মিডিয়ার যাতে এয়ার টাইম আমার ওপর খরচা হয়, মিডিয়ায় স্ক্রিনে যাতে আমার মুখ দিনে একবার দেখা যায়, এই তাড়না থেকে, এই অবসাদ থেকে, আমি বলবো এই পারভার্সান থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বারবার করে এই ধরনের মিসলিডিং কথাবার্তা বলছেন, এবং তিনি অত্যন্ত সিরিয়াস একটা বাজে কথা বলেছেন, যেটাকে দলমত নির্বিশেষে আমি মনে করি জাতীয়তাবাদী যারা, দেশপ্রেমিক যারা, রাষ্ট্রবাদী যারা, প্রত্যেকের সেটাকে নিন্দা করা উচিত, সমালোচনা করা উচিত। বিকাশবাবু বলছেন, আপনি যে কথাটা বলছেন আমি সেখানে শুনেছি, তিনি বলছেন যে যদি পাকিস্তানে কোনো জঙ্গি ঘাঁটি থাকে তবে সেটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। আরে কিসের যদি লজ্জা করা উচিত। এই ধরনের রাজনীতিবিদদের দলমত নির্বিশেষে সামাজিকভাবে আইসোলেট করা উচিত, বয়কট করা উচিত। বলছে পাকিস্তানে যদি কোনো জঙ্গি ঘাঁটি থাকে, সারা পৃথিবী একজোট, সারা পৃথিবী জানে যে পাকিস্তানের ভূমিকা কী, সারা পৃথিবী বলে যে পাকিস্তান ইজ এ রোগ স্টেট, ফেইল্ড স্টেট। তার মধ্যে সেনাপ্রধান বদল হয়, সেনাপ্রধানের সঙ্গে সরকারের যোগাযোগ থাকে না, সংযোগ থাকে না। আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যদি। আচ্ছা, এই যে যদি কথাটা বললে এখানে আরেকটা প্রশ্ন চলে আসছে যে ইতিমধ্যে আমরা দেখলাম পাকিস্তানের তরফ থেকে যে সাংবাদিক বৈঠক করা হয়েছে, সেখানে এত বছরের না ভূমিকা নেই এই বক্তব্য রাখার পরে হঠাৎই তারা বলছেন যে 2019-এ যে ঘটনা ঘটেছিল সেটা তাদের একটা বড় সাফল্য, যেখানে আমরা জানি 40 জন জওয়ানের মৃত্যু ঘটেছিল। তারপরেও বিকাশ রঞ্জন বিকাশ রঞ্জনের যে বক্তব্য যে যদি সেই প্রসঙ্গে, আরে এরা দেশ বিরোধী। সিপিএমকে দেশ বিরোধী বলার মধ্যে আর নিজের মাকে ভালোবাসার মধ্যে কোনো অপরাধ নেই, কোনো অপরাধ নেই। নিজের মাকে ভালোবাসি এই কথা বলার মধ্যে যেমন কোনো অপরাধ থাকতে পারে না, কোনো ভুল থাকতে পারে না। নিজের মাতৃভূমিকে মায়ের মতো ভালোবাসি এ কথা বলার মধ্যে যেমন কোনো লজ্জা থাকতে পারে না, কোনো অপরাধ থাকতে পারে না, তেমন সিপিএমের এই ধরনের কিছু লোক, আমি আবারও বলছি, আমার বহু বন্ধু বৃহত্তর রাজনৈতিক জগতে, বৃহত্তর ব্যক্তিগত জীবনে, শুধু আমার নয়, আমাদের অনেক বন্ধু তারা বাম মতাদর্শে বিশ্বাসী। সব বাম মতাদর্শের কর্মী, সব সিপিআইএম পার্টি কর্মী, নেতৃত্ব, তাদের মধ্যে অনেকে দেশপ্রেমিক আছেন। আমি আপনাদের বলছি, আপনারা হয়তো জানেন
যে যেদিন ভারতবর্ষ স্বাধীন হয় খুব সম্ভবত তৎকালীন তাদের সিপিএমের পার্টি সেক্রেটারি একে গোপালন তিনি জেলের মধ্যে জাতীয় পতাকা তুলেছিলেন। ফলে সিপিএমের সবাই খারাপ, সিপিএমের সবাই ভারত বিরোধী, সিপিএমের বা বাম বৃহত্তর বাম দলগুলোর মধ্যে সবাই দেশের উল্টো দিকে কথা বলেন, ভুল কথা। আমরা জানি মাস্টারদা সূর্য সেনের পলিটিক্যাল বিশ্বাস, রাজনৈতিক ওরিয়েন্টেশন, ভগৎ সিংয়ের রাজনৈতিক বিশ্বাস, পলিটিক্যাল ওরিয়েন্টেশন আমরা জানি। তাই দলকে খারাপ বলবো না, কোনো একটা গোষ্ঠীকে খারাপ বলবো না, কিন্তু এই ধরনের মানুষদের যে দল প্রশ্রয় দেয়, যে দল আশ্রয় দেয়, যে দল সামনের সারিতে পাঠায়, যে দল প্রতিনিধি করে, যে দল কন্ডেম করে না এই ধরনের মন্তব্যকে, সেই দলকেও তার দায় নিতে হবে। আর এই ধরনের ব্যক্তিদের আমি মনে করি দেশের প্রয়োজনে এদেরকে ঘৃণা করার মধ্যে বিন্দুমাত্র কোনো লজ্জা নেই, বিন্দুমাত্র কোনো ভুল নেই। তার কারণ হচ্ছে সবার আগে দেশ। আমি এই কথা বারবার বলি, যেখানেই যাই সেখানে বলি যে দেশ সবার আগে। ধর্ম, বর্ণ, জাত, ব্যক্তি জীবন, ব্যক্তির আয়ু ক্ষণস্থায়ী, কিন্তু ভারতবর্ষের সভ্যতা, ভারতবর্ষের দেশ, ভারতবর্ষের মাটি, ভারতবর্ষের ইতিহাস এটা 1000 বছর পেরিয়ে এসছে, আরও 1000 বছর থাকবে, কয়েক লক্ষ বছর পেরিয়ে এসছে, কয়েক লক্ষ বছর থাকবে। এই ফ্লোটাকে, এই প্রবাহটাকে যারা অসম্মান করবেন, এই ইতিহাসের চলাটাকে যারা সম্মান করতে পারবেন না, আমি মনে করি ভারতবর্ষের রাজনীতি সংস্কৃতিতে তাদের থাকার বিন্দুমাত্র কোনো অধিকার নেই। এবং ভারতবর্ষের মানুষের উচিত, শুধু উচিত নয়, আগামী দিনে করা হবে, এদেরকে সামাজিকভাবে সম্পূর্ণভাবে আইসোলেট করা উচিত, বয়কট করা উচিত। এবং ভারতের মাটিতে এরা থাকতে পারেন, কারণ ভারত সবসময় আশ্রয় দিয়েছে বিশ্বের বিভিন্ন ধর্মের মানুষকে, বিভিন্ন মতের মানুষকে, বিভিন্ন পথের মানুষকে। তাদের ভারতবর্ষ একাত্ম করে নিয়েছে, আত্মীভূত করে নিয়েছে, অ্যাবজর্ব করে নিয়েছে, অ্যাকসেপ্ট করেছে। এটা ভারতবর্ষের স্ট্রেংথ, উইকনেস নয়। ফলে সিপিএম ভারতবর্ষ থেকে, যে আমি বিজেপির মতো বলবো না যে পাকিস্তানে চলে যাক, আমি বলবো না যে তোমরা ভারত থেকে বেরিয়ে যাও, ভারতে থাকবে, কিন্তু ভারতের মতো করে যদি না থাকে তাহলে নিশ্চিতভাবে ভারতবর্ষের ইতিহাসের যে চলার পথ, কোনো নদী তার যদি স্রোত না থাকে সে বিলীন হয়ে যায়। সেরকমভাবে আমি মনে করি আগামী দিনে বিলীন তো হয়েই গেছে, সিপিএম নতুন করে বিলীন হয়ে যাবে, এটা বললে লোক বোকা মনে করবে। এই মুহূর্তে যে সিপিএমের যে স্ট্যান্ড আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ধারাবাহিকভাবে যে পরিবর্তন হয়ে আসছে স্ট্যান্ডের সর্বদলীয় বৈঠকের পরে যে কথাটা আপনি বললেন, এর প্রতিবাদে কি আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো প্রতিবাদ দেখতে পাবো? এটা দলের বিষয়, দলের আলাদা করে কর্মসূচি করবেন কিনা বা ছাত্র যুব ফ্রন্টে করা হবে কিনা সেটা ছাত্র যুব যারা সভাপতি আছে নিশ্চিতভাবে তারা চিন্তাভাবনার মধ্যে রয়েছে। আমি ব্যক্তিগতভাবে এখন আমাকে যদি বলেন কর্মী হিসাবে বা আমি দলের একজন হিসাবে, আমার মনে হয় যে এই মুহূর্তে আলাদা করে রাজনৈতিক কর্মসূচির এটা সময় নয়। রাজনীতি করার ভাই সময় অনেক পাওয়া যাবে। প্রতি বছর মানে ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিজেপি এখন বলছে, তার আগে আমরা কি দেখে এসেছি যে প্রতি বছরই প্রায় ভোট থাকে। 2025-এ বোধহয় কোনো ভোট ছিল না, আপনারা একটু স্বস্তি পেয়েছেন। পঞ্চায়েত, পৌরসভা, লোকসভা, আরে ভাই থাকবে। ভারতবর্ষ তো কোনো স্কটল্যান্ড নয়, ভারতবর্ষ পাকিস্তান নয়, ভারতবর্ষ শ্রীলঙ্কা নয়। ভারতবর্ষ একটা সভ্যতা, একটা চলমান একটা রাজনৈতিক যে রাষ্ট্র ব্যবস্থা এখানে তৈরি হয়েছে 47-এর পর 50-এ সংবিধানকে অ্যাকসেপ্ট করে। তারপর থেকে ভারতবর্ষ পাশের সব দেশে অস্থিরতা দেখা গেছে, সামরিক শাসন এসছে, রক্তক্ষয়ী একটা ক্ষমতার বদল হয়েছে, রক্ত ঝরেছে। ভারতবর্ষে কিন্তু অনেক ত্রুটি আছে, আমাদের অনেক বিচ্যুতি আছে, অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে, অনেক ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ হয়েছে। সব ক্ষেত্রে গণতন্ত্র সফল, সবার মুখে আমরা ভাষা পৌঁছে দিতে পেরেছি, সবার ভয়েসকে লোকেট করতে পেরেছি, তা নয়। কিন্তু এত ত্রুটি, এত বিচ্যুতি সত্ত্বেও ভারতবর্ষের প্যারালাল শুধু দক্ষিণ এশিয়া নয়, সারা পৃথিবীতে কোথাও নেই। আমেরিকা এখনও পারেনি একজন মহিলাকে তার রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নিতে, ব্রিটেন এখনও পারেনি গণতন্ত্রের সবগুলো মানকে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে। ভারতবর্ষ নবীন প্রজাতন্ত্র, নবীন গণতন্ত্র। ভারতবর্ষ পেরেছে একজন দলিতকে রাষ্ট্রপতি হিসেবে মেনে নিতে। ভারতবর্ষ পেরেছে একজন মুসলমান সংখ্যালঘু সম্প্রদায়ের লোক, তাকে একটা হিন্দু মেজরিটেরিয়ান দল সেই সরকারের আমলে রাষ্ট্রপতি হিসেবে বরণ করতে। ভারতবর্ষ পেরেছে আরেকজন সংখ্যালঘু সম্প্রদায়, একেবারে ক্ষণিক সংখ্যালঘু সম্প্রদায়, মানে একদম মানে আমি বলছি মাইনরিটির মধ্যেও মাইনরিটি, শিখ সম্প্রদায়ের একজনকে প্রধানমন্ত্রী হিসেবে বরণ করতে। ভারতবর্ষের সেনা যখন লড়ে তখন একদিকে সোফিয়া কুরেশি লড়ে, আরেকদিকে ভূমিকা সিং লড়ে। ফলে ভারতবর্ষের যে স্পিরিট, ভারতবর্ষের যে কাঠামো, সেখানে সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস এগুলো বুদবুদ, সময়ের বুদবুদ আসবে, থাকবে, হারিয়ে যাবে, কিন্তু দেশ সবার প্রথম, দেশ সবার প্রধান। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি যে কথা বলছেন যে কর্মসূচি আলাদা করে দল যদি নেয়, আমাদের দলের ঘোষণা স্পষ্ট, দলের সংবিধানেও সে কথা আছে, প্রথমেই আছে একেবারে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দলনেত্রী হিসাবে, বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম থেকেই এই পরিস্থিতির তিনি সরাসরি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের সাথে
এই যুদ্ধকালীন পরিস্থিতিতে সব রকমভাবে জাতীয় সংহতির পাশে তৃণমূল কংগ্রেস আছে, কেন্দ্রীয় সরকারের পাশে পশ্চিমবঙ্গ সরকার এবং দল হিসেবে তৃণমূল কংগ্রেস আছে। আমাদের সকলের এটাই স্ট্যান্ড এবং এই স্ট্যান্ডটাই হওয়া উচিত। সিপিএমেরও এই স্ট্যান্ড হওয়া উচিত। মানে তৃণমূল এই স্ট্যান্ড নিয়েছে বলে আমি ডুগডুগি বাজাবো বা বগল বাজিয়ে পাড়ায় নাচ করবো এমন না, এটাই তো হওয়া উচিত। আরে ভাই, তৃণমূল কংগ্রেস আছে তার কারণ ভারতবর্ষ আছে। ভারতবর্ষ আছে বলে রাজনৈতিক দলগুলো আছে, ব্যবস্থা আছে। যদি পাকিস্তান হতো, রাজনৈতিক দল ভোটে অংশগ্রহণ করতে পারতো না। যদি বাংলাদেশ হতো, তাহলে যে দল যখন ক্ষমতায় জিততো বাকি দলগুলো জেলে থাকতো। এটা যদি শ্রীলঙ্কা হতো, তাহলে অর্থনীতি ভেঙে যেত, রাজনীতির প্রতি লোকের ইন্টারেস্ট থাকতো না। এটা যদি আমেরিকা হতো, তাহলে বর্ণবিদ্বেষ, কে কালো কে সাদা, কার গায়ের চামড়া কীরকম, কোন মহিলা কেন রাষ্ট্রপ্রধান হবে সেটা দিয়ে মানতো না, দিয়ে এই চলতো। ফলে ভারতবর্ষের ত্রুটি বিচ্যুতি, আমাদের অনেক এগোনোর কিছু আছে, অনেক কিছু সংশোধনের আছে, কিন্তু সবার আগে আমাদের দেশকে সম্মান করার আছে এবং সেই সম্মানটা সহজাত। যখন একজন ভারতীয় হিসেবে জন্মায়, তার দেশের প্রতি সম্মান, তেরঙ্গা ঝান্ডার প্রতি সম্মান, স্বাধীনতা আন্দোলনের প্রতি সম্মান, দেশের কাঠামোর প্রতি সম্মান, সেটা তার সহজাত, ইনবর্ন। যাদের ইনবর্ন নয়, তাদের জন্মে সমস্যা আছে, নাকি জন্মের প্রক্রিয়ার সমস্যা আছে, নাকি ভারতবর্ষ তাদের ভুল জন্মস্থান হিসেবে হয়ে গেছে, এই তিনটের কোনো উত্তরই শোভন নয় বলে আমি দেবো না। কিন্তু আপনারাও বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি এবং আমিও জানি যে আমি কি বললাম। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।